আচ্ছা, আজকে আমরা উপরের দিকে ফেলে আসা একটা টপিকস করব। সেটা হচ্ছে এনএফএস সার্ভার আর কি, নেটওয়ার্ক ফাইল সিস্টেম বলে আর কি। তো এটা শুধু আপনার লিনাক্স এবং ইউনিক্স সিস্টেমে এটা সাপোর্ট করে। এটা উইন্ডোজ সার্ভারের সাথে আবার এটা কম্পাটিবল না। আর এটা সুবিধা এটা ফাইল সিস্টেমে মাউন্ট করানো যায়। সাপোজ ধরেন আমার এটা সার্ভার ওয়ান। তো এইখান থেকে আমি একটা স্টোরেজ শেয়ার দেব। এটা মোস্টলি অবজেক্ট টাইপের স্টোরেজ আর কি। বাট এটাকে আপনি ডিস্কে মানে শেয়ার, যেমন উইন্ডোজ আমরা শেয়ার দিলে যেমন শেয়ার ড্রাইভ হিসেবে মাউন্ট করতে পারি, এটা ওইভাবে মাউন্ট করা যায়। কিন্তু এটা হার্ড ডিস্ক স্টোরেজ হিসেবে যেভাবে কাজ করে, ধরেন যে স্যান বা ন্যাস, ন্যাস টাইপের মধ্যে পড়ে কিন্তু স্যান টাইপের মধ্যে না আর কি। মানে এটাকে আপনি মানে অপারেটিং সিস্টেম লোড করতে পারবেন না এটাকে। র র ডাটা হিসেবে ইউজ করতে পারবেন না। এটা তো আমরা এইটাতে শেয়ার দিব, তারপরে এইটা থেকে এটা অ্যাক্সেস করব। আমরা এর আগে এফটিপি দিয়ে ফাইল ট্রান্সফার করছি। এটা শেয়ারিং এর মধ্যে নেটওয়ার্ক, আপনার ল্যানের মধ্যে আমরা যে শেয়ার গুলো দেই এটা ওইভাবে কাজ করে। আবার যদি পাবলিক আইপি হয়, যে কোনো জায়গা থেকে আপনি এই শেয়ারটা কাজ করাইতে পারবেন। এটা এই যে এইভাবে কাজ করে। ধরেন এনএফএস সার্ভার ফাইল সিস্টেমের একটা লোকেশনকে আমরা শেয়ার দিব। তো এই শেয়ারটাকে নেটওয়ার্ক দিয়ে যে ক্লায়েন্ট গুলো কানেক্ট আছে সেগুলোতে মাউন্ট করতে পারবো, এবং মাউন্ট করলে এটা ওই তার ফাইল সিস্টেমের অধীনে এই শেয়ারটা মাউন্ট হবে। এইখানে যদি আপনি কিছু রাখেন তাহলে এটা অটোমেটিক্যালি এই সার্ভারে এসে জমা হবে আর কি। যেমন এফটিপি আমরা ফাইল ট্রান্সফার করছি, এটা কিন্তু আমি ফাইল ট্রান্সফার করবো না, আমার লোকাল একটা লোকেশনে আমি এটাকে মাউন্ট করব। আমার হার্ড ডিস্ক গুলো যেভাবে মাউন্ট করি ঠিক সেম ভাবে আমরা এটাকে মাউন্ট করব। আমি একটু আইপি অ্যাড্রেস গুলো দেখে নিই সার্ভারের। এটা 105। এটা 56.3। আচ্ছা, 105টাকে আমরা সার্ভার হিসেবে ইউজ করব, আর থ্রিটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে ইউজ করব। 105 কানেক্ট হইলো। তারপরে 103 কি আছে আমাদের? এইটার আইপিটাই আমরা বদলাই নেই। এটাকে 110 দিয়ে দেই, দরকার নাই।
আসছে। আমরা হচ্ছে 10 দিয়ে কানেক্ট হই। না, এটার কনসেপ্টটা কিন্তু এতটুকুই যে আমরা এই যে এটা ধরেন এটা আইপি অ্যাড্রেস একটু ইয়ে আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে 105 আর এটা হচ্ছে 110। তো এটাতে আমি হচ্ছে একটা শেয়ার পয়েন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে এটা আবার ডিফাইন করে দেওয়া যায়। একটা হচ্ছে ধরেন সার্বজনীন সবার জন্য, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট ডিফাইন করে দেওয়া যায় যে এই আইপি থেকেই শুধু হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবে। এটা দুই ভাবে করা যায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সার্ভারটাকে কনফিগার করা এবং একটা ক্লায়েন্টের জন্য হচ্ছে এটা ইয়া অ্যাক্সেস দেওয়া। তো সফটওয়্যার ইয়া হচ্ছে এটা এনএফএস ইউটিল, এটা হচ্ছে সফটওয়্যার নেম। আমরা হচ্ছে এই যে 10 নম্বর আইপির যে ভিএমটা আছে এটাতে ইনস্টল দিব। সরি, 105। ও, ও, এটা ডিএনএস সার্ভিস ছিল না, যার কারণে সে ইয়াম ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারতেছিল না। যে 1 মেগাবাইট এটা ইনস্টল করলে এটার সাথে ওর যা যা ডিপেন্ডেন্সি দরকার এগুলো সে ইনস্টল করে নেবে। তো সেম আমরা যেটা জানি যে এর আগে হচ্ছে আমরা কোনো সার্ভিস স্টার্ট করতে হয়, দেন তারপরে হচ্ছে এটাকে ইনেবল করতে হবে, না হলে রিবুট হয়ে গেলে এটা আর কাজ করবে না। আমি এটা স্টার্ট করলাম এবং হচ্ছে এবার যদি আমি স্ট্যাটাসটা দেখি যে অ্যাক্টিভ এন্ড রানিং, আর এটা ভার্সনটা চেক করার জন্য এটা সম্ভবত ভার্সন 4 হওয়ার কথা। এই যে এনএফএস ভার্সন 4 এবং 3 দুইটাই আছে। তো এখন হচ্ছে ধরেন আমরা যে শেয়ারটা দিব, শেয়ার দেওয়ার জন্য আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব আর কি। যে ওপিটি অপশনাল একটা ডাইরেক্টরিতে এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। আমরা হচ্ছে এনএফএস শেয়ার নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম।
করার পরে ধরেন এইখানে আমরা কিছু হচ্ছে D1, এটা হচ্ছে একবারে ডাইরেক্টরি গুলো ক্রিয়েট করার জন্য। আমরা যদি ওপিটি তে যাই, এনএফএসিআর দেখেন, মানে এরকম ব্র্যাকেট দিয়ে দিলে যতগুলো দিবেন ততগুলো এরকম ডাইরেক্টরি D1 D2 এটা আমি হচ্ছে ক্রিয়েট করলাম। করার পরে এখন আমরা যেটা করব, এটার হচ্ছে ওনারশিপটা হচ্ছে নোবডি করে দিতে হবে, কারণ এটা যখন যে সিস্টেমে মাউন্ট হবে ওই ইউজারের সাথে হচ্ছে একটা লিংক আপ হবে। আর পারমিশনটাও হচ্ছে ফুল পারমিশন দিয়ে দেব। এইটা একটা ডিস্টার্ব দিলাম, এখনই দরকার নাই। এই যে এইখানে আমি হচ্ছে লিখে দিব আর কি, কি শেয়ার দিচ্ছি এবং কি শেয়ার দিচ্ছি না। ব্ল্যাঙ্ক ফাইল এই মুহূর্তে কিছু নাই। প্রথমে আমরা যে ডাইরেক্টরিটা, তারপরে যে কাকে দিব, রিড রাইট না রিড অনলি, সব ধরনের হচ্ছে এটা দিতে পারবো। যে এটার হচ্ছে মিনিং আছে দেখেন, এই যে এটা মিনস হচ্ছে রিড রাইট সিঙ্কস, যে এটা হচ্ছে আপনার যে সিনক্রোনাইজেশন গুলো হবে তার অর্ডারটা কিভাবে হবে সেটা। আর এটা হচ্ছে যে ইউআইডি জিআইডি, ইউআইডি জিআইডি গুলো কিভাবে চেঞ্জ হবে সেটা আর কি, সেটার উপরে এইটা। এটা হচ্ছে নো অল কোয়াস, এইটা দিলে হচ্ছে আপনার যে এটা ক্লায়েন্ট থেকে হচ্ছে ম্যাপ করবে। আর এটা রুট দিলে যেটা হবে এটা হচ্ছে রুট ইউজার হচ্ছে অ্যাসাইন করে দিবে আর কি। তো আমরা হচ্ছে এইটা আমাদের আইপি, ক্লায়েন্টের আইপিটা ছিল হচ্ছে 110। আমি এটা আপনাদেরকে দেখাইলে তারপরে বুঝতে পারবেন। একে আমরা হচ্ছে শেয়ারটা দিয়ে দিলাম। এরপর যদি আমরা এই কমান্ড গুলো দেই, আমরা এটা হচ্ছে দেখতে পারবো এই যে এক্সপোর্ট করা হয়েছে কাকে। তারপরে হচ্ছে ফায়ারওয়ালের কিছু কনফিগারেশন করতে হবে। এবার আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইডে হচ্ছে কনফিগার করব। ক্লায়েন্ট সাইডে হচ্ছে আরো আরেকটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে NFS4 SCL টুল, এই এক্সট্রা একটা সফটওয়্যারটা লাগবে আর কি। এটা আমি হচ্ছে ক্লায়েন্ট মেশিনে চলে আসলাম। এইখানেও সেম কাহিনী হয়ে আছে। স্যার আজকে কি এক্সামটা কি পোস্টপোন্ড? পোস্টপন্ড বলতে আজকে একজন নাকি বলছিল, আমি এটা শুনি নাই যে উনি রবিবার ছাড়া, রবিবার এক্সাম দিতে পারবে না। আর ও দ্বিতীয়ত আচ্ছা হচ্ছে পার্টিসিপেন্ট 10 জনেরও কম। আচ্ছা। না, ওকে। আমি সহ 7 জন আর কি, তার মানে আপনারা মাত্র 6 জন।
এই পথ না হওয়ার কোনো কারণ নাই। এবার হইছে। এইবার হচ্ছে আপনি মানে আপনার কোনো সার্ভার থেকে কেউ কোনো কিছু এক্সপোর্ট করছে কিনা আপনাকে এটা চেক করার জন্য হচ্ছে এই কমান্ডটা দিতে হবে, শো মাউন্ট -e, তারপরে হচ্ছে সার্ভারের অ্যাড্রেসটা আমাদের ক্ষেত্রে হচ্ছে 105। দেখেন এটা সে হচ্ছে এক্সপোর্ট করছে। তো আমি হচ্ছে মাউন্ট করার জন্য সেম ভাবে আমি একটা ডাইরেক্টরি বানাবো, ওইখানে যেমন হচ্ছে আচ্ছা সরি এখানে একটা, তারপরে হচ্ছে আমরা এটা মাউন্ট করব এখানে। এটা হচ্ছে কমান্ড সিনট্যাক্স, এইখানে ধরেন আমরা সার্ভারের আইপিটা দিয়ে দিতে হবে। এবার যদি আমি এখানে যাই ওপিটি এনএফএস মাউন্ট, আমরা ওইখানে তিনটা না চারটা ডাইরেক্টরি বানাইছিলাম, এই D1 D2 D3। এটা কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি, এইটা আমি যদি একটা এখান থেকে ডিলিট করে দিই, সাপোজ হচ্ছে ধরেন D3টা ডিলিট করে দিলাম, ডাইরেক্টরি ডিলিট করার জন্য একটা আর দিতে হবে এক্সট্রা। D3টা ডিলিট করে দিছি, দেখেন এইখানেও D3 ডিলিট হয়ে গেছে, 92। আবার যদি ক্রিয়েট করি mkdir D5 D6 D4 তিনটা ক্রিয়েট করলাম, এটা ইউজার গ্রুপ দুটাই হচ্ছে নোবডি, এবং এইখানে আসার পরেও হচ্ছে এটা নোবডি হয়ে গেছে। অথচ আমি কিন্তু এইখানে ক্রিয়েট করতেছিলাম কি কি হিসেবে, আমি যেমন হচ্ছে রুট ইউজার হিসেবে ক্রিয়েট করতেছি। এই যে এইখানে যখন আমরা শেয়ার দিছি ভিআইএম ডিসি এক্সপোর্ট, এই যে এটা যদি দিয়ে দেই, এবার আমরা একটু টপারটা দেখতে পারবো। এইবার হচ্ছে ধরেন আমি আবার হচ্ছে D7 D8, দেখেন এইবার কিন্তু অনারশিপ আসছে কে, যে ক্রিয়েট করছে সে। আবার এইখানে সার্ভারে রিমোট থেকে এইখানে দেখেন সেম সেম ইয়েটা আসছে, আর ইউজার আইডিতে ম্যাপ করে গেছে, এই জন্য এটা মিলে গেছে। বাট এটা যদি অন্য কোনো ইউজার হইতো তখন হচ্ছে আর নোবডি দিলে দুইটা দুই জায়গাতেই কিন্তু এটা হচ্ছে সেম ম্যাচ করবে।
আমরা আগের মতো করে দেই। এখানে এই যে কয়েকটা সার্ভিস আছে এরকম, এই যে এইটা এটা বাই ডিফল্ট থাকে হচ্ছে রুট কোয়াস, আর একটা হচ্ছে নো অল কোয়াস। এটা শুধু হচ্ছে এই অনারশিপের জন্য এটা ইউজ করা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আপনি শেয়ার দেওয়ার সময় এটা হচ্ছে মাথায় রাখবেন। মানে ওই ডাইরেক্টরির যে অনারশিপ সেই হচ্ছে এটার ইয়া পাবে। তারপরে এটা আপডেট করার জন্য এই কমান্ডটা দিতে হয়, ফাইনালি হচ্ছে এস দিলে আর্গুমেন্ট গুলো হচ্ছে পেয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে আমরা একটা শেয়ার ক্রিয়েট করতে পারি এবং সেই শেয়ারটাকে মাউন্ট করতে পারি। এবং মাউন্ট করার পরে আপনি যে এটা ভেরিফাই, এমনি তো ওই ডাইরেক্টরিতে গিয়ে তো ভেরিফাই করতেই পারেন, তাছাড়াও হচ্ছে এইভাবে পারেন। এই কমান্ডটা দিলে যে কোথাও মাউন্ট হয়েছে কিভাবে কি যাবতীয় ইনফরমেশন গুলো আপনি এখান থেকে হচ্ছে পাবেন। এখন বিষয় হচ্ছে এই যে আমি মাউন্ট করলাম, আমি যদি এই সার্ভারটা রিবুট দেই দেখি আমার এই মাউন্টটা থাকে কিনা। ওপিটি এনএফএস মাউন্ট, কিছুই নাই দেখছেন। মানে যা কিছু তৈরি করছেন এটা তো রিমোটলি ছিল। তাহলে এটাকে আবার হচ্ছে ম্যানুয়ালি মাউন্ট করতে হবে। তো আমি চাচ্ছি যে একদম পার্মানেন্টলি মাউন্ট করে দিব। মানে আমি যতবার এটাকে আনমাউন্ট রিস্টার্ট দেই না কেন এটা পার্মানেন্টলি মাউন্ট হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে এই ফাইলটা আমাদেরকে ওপেন করতে হবে। এখানে মনে হয় ভিএমটা নাই। এই যে এইখানে হচ্ছে যাবতীয় আপনার হার্ড ডিস্কের আমরা যে পার্টিশন গুলো করি সবকিছু কিন্তু এই যে এখানে লেখা আছে। যেমন আমরা এই যে একটা বুট পার্টিশন করছিলাম, আপনার মনে আছে আপনাদের? এটা দুই ভাবে এটা মাউন্ট করা যায়। একটা হচ্ছে যে লোকেশন দিয়ে, এটা ডিভাইস ম্যাপার, এগুলো হচ্ছে এলভিএম তাই এভাবে মাউন্ট করছে। আর এটা ডাইরেক্ট পার্টিশন, এটাকে হচ্ছে ডিএফ এসডিএ 1 এসডিএ 2 এভাবেও দেওয়া যায়। তো আবার ইউআইডি বলে, এটা প্রত্যেকটা হার্ড ডিস্ক ড্রাইভের হচ্ছে একটা আইডি ক্রিয়েট হয় যেটাকে যে ইউআইডি বলে, এটা দিয়েও হচ্ছে মাউন্টটা করা যায়। এবং হচ্ছে আপনি কোথায় মাউন্ট করতেছেন এটা লিখে দিতে হয়। তারপরে ফাইল সিস্টেমটা লিখে দিতে হয়, যেমন এটা ছিল হচ্ছে এক্সএফএস জার্নাল ফাইল সিস্টেম, আর একটা ছিল হচ্ছে শুধু সোয়াপ ফাইল সিস্টেম। তারপরে হচ্ছে যে ডিফল্ট, আর এটা হচ্ছে অর্ডারটা। তো এইখানে আমরা হচ্ছে ওইটাকে মাউন্ট মাউন্ট করে করার জন্য আরেকটা লাইন আমাদের অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আমাদের সার্ভার আইপিটা দিতে হবে, তারপরে হচ্ছে লোকেশনটা দিতে হবে। কারণ এইগুলো হচ্ছে নিজের হার্ড ডিস্কের, মানে নিজের পিসিতে বা নিজের লোকাল হার্ড ডিস্কে, এই জন্য কোনো আইপি অ্যাড্রেস লাগে না। কিন্তু এবার তো আমরা হচ্ছে রিমোট রিমোট থেকে নিব, এই জন্য আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে সার্ভারের আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে লোকেশন, তারপরে কোথায় মাউন্ট হবে সেইটা, এবং এই যে ফাইল সিস্টেম টাইপটা হচ্ছে এনএফএস। নিলাম সেভ করে। এবার যদি আমি রিবুট দেই, এবার দেখবো এটা অটো মাউন্ট হয়ে গেছে।
এই যে আমাদের যে ডাইরেক্টরি বা যে ডাটা বা কন্টেন্ট যা কিছু ছিল না কেন, এটা হচ্ছে এখন আমরা এখান থেকে পাবো। আলটিমেটলি কিন্তু এই লোকেশনটা কিন্তু আমার লোকাল মেশিনের না, এটা হচ্ছে রিমোট মেশিনের একটা লোকেশন, যেটা আমি হচ্ছে আরেকটা মেশিনে অ্যাটাচ করে দিচ্ছি। যেটা আপনি এইটা এটা ইফেক্টিভ ইউজ হচ্ছে, অনেক সময় আমাদের হচ্ছে সিনক্রোনাইজেশন করতে হয় বা ব্যাকআপ নিতে হয়, যেমন মাইস্কুয়েলের ডাটা বা ওয়েবসাইটের ডাটা, এগুলো হচ্ছে লোকাল ব্যাকআপ না নিয়ে রিমোট ব্যাকআপ নিতে হয়। তো এইটা আমরা যেটা এফটিপি যেটা করি এটা তো ম্যানুয়ালি, আর এটা এনএফএস করলে সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন রিমোট সার্ভারটাকে এভাবে মাউন্ট করবেন, তো মাউন্ট করার পরে তো এই যে আপনার একটা লোকেশন কিন্তু হয়ে গেল। সো আপনি যদি এই লোকেশনে, এই যে এইখানে যদি কিছু রাখেন, কোনো ডাটা যদি এই যে ওপিটি এনএফএস মাউন্ট এটার মধ্যে রাখেন, এটা কিন্তু আপনার সার্ভারে থাকতেছে না, এটা কিন্তু রিমোট সার্ভারে চলে যাচ্ছে। সো আপনি ধরেন একটা স্ক্রিপ্ট লিখলেন, যে স্ক্রিপ্টে মাইস্কুয়েলের ডাটা, মাইস্কুয়েল গুলোর ডাটাবেস গুলো ব্যাকআপ হবে, ডাম্প মাইস্কুয়েল ডাম্প কমান্ড দিয়ে এটা হচ্ছে ব্যাকআপ নেওয়া যায়। তো ওই ব্যাকআপটা ধরেন হচ্ছে প্রথমে আপনার লোকাল মেশিনে একটা সেভ করলেন, সেভ করার পরে আরেকটা নর্মাল একটা স্ক্রিপ্ট লিখলেন যে সিপি দিয়ে ওই ডাটাবেসটাকে এইখানে পাঠিয়ে দিবে, অথবা মাইস্কুয়েল ডাম্প, যখন আপনি ওই কমান্ডটা ইউজ করে ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নেওয়ার সময় আপনি এই লোকেশনটা দেখাই দিবেন যে ব্যাকআপ ফাইলটা কোথায় থাকবে। যখনই আপনি এই লোকেশনটা দেখাই দিবেন, তার মানে এই ডাটাটা কিন্তু রাইট হইতেছে রিমোটলি। ওইটা দুইটা, মানে দুইটা কমান্ড লিখতে পারেন, যে একটা হচ্ছে আপনার লোকাল লোকেশনে দেখালেন, যেটা হচ্ছে আপনার লোকাল হার্ড ডিস্কে থাকলো, আর একটা হচ্ছে ব্যাকআপ নিয়ে এটা হচ্ছে রিমোট হার্ড ডিস্কে পাঠিয়ে দিবে। এরকম ধরেন আপনি ডেইলির জন্য একটা স্ক্রিপ্ট লিখলেন, ডাটাবেস বড় হইলে ডেইলি দরকার নাই, আপনি হয়তো উইকলি একটা লিখলেন, অটোমেটিক্যালি আপনার এগুলো হচ্ছে ব্যাকআপ হইতে থাকবে। কারণ আজকে আমি এইটুকু দেখালাম, তো এটা এই স্ক্রিপ্টিং টুকু আমি আপনাদেরকে শিখাবো। আমার হচ্ছে যে টিপস এন্ড ট্রিক্স যে চ্যাপ্টারটা আছে শেষের দিকে, তো আমরা খুব বেশি পিছায়ও নাই, প্রায় আগায় আসছি। আজকে আমাদের হচ্ছে এটাই মনে হয় 15 নম্বর ক্লাস। সরি, এটা আপডেট করা হয় নাই, 14 নম্বর ক্লাস গত দিনে হয়ে গেছে, তো এটা হচ্ছে 15 নম্বর ক্লাস। তো আমাদের আর হচ্ছে 5টা ক্লাস আছে। তো আর হয়তো একটা দুইটা ক্লাস এক্সট্রা লাগলে আমি নিব, অসুবিধা নাই। তো এর মধ্যে দিয়েই হচ্ছে আমরা বাকি জিনিসগুলো হচ্ছে শিখে ফেলতে পারবো। আর আপনাদের হচ্ছে ওয়েব সার্ভার, মেইল সার্ভার নিয়ে আর কোনো কমপ্লেইন থাকার কথা না, কারণ ওইটা আমি যতটুকু সম্ভব আমি দেখাই দিচ্ছি। আর একটা হচ্ছে যে বসের যেটা বলছেন, এটা বা টমক্যাট দিয়ে কিভাবে হচ্ছে জাভা জেএসপি অ্যাপ্লিকেশন রান করাইতে হয়, এটা আমি একটা ক্লাসে দেখাই দিব। আর বাকিটা হচ্ছে আমার শিডিউল যে কন্টেন্ট গুলো আছে এগুলো দিয়ে দেখাবো আর কি। আর এইটার হচ্ছে যে এনএফএস এর যে ইউজেসটা আছে, মানে এটা অসাধারণ কাজ দেয়। কারণ ছোটখাটো হচ্ছে 1 জিবি 2 জিবি পর্যন্ত ব্যাকআপ নেওয়ার জন্য, রিমোট ব্যাকআপ নেওয়ার জন্য এটা খুবই কাজ দেয়। মানে আপনার রিমোটে একটা লিনাক্স সার্ভার নিবেন, আর হচ্ছে আপনার লোকাল সার্ভারে এটা মাউন্ট করবেন, মাউন্ট করে ওই ডাটাটা সুন্দর মতো ব্যাকআপ পাঠিয়ে দিতে পারবেন। আর যেহেতু এটা লিনাক্স সিস্টেম, এখানে হচ্ছে ওই ফাইল টাইল করাপ্ট খুব কম হয়। উইন্ডোজে যেটা অনেক সময় হয় ভাইরাস টাইরাস গিয়ে ফাইল করাপ্ট করে ফেলে, র্যানসমওয়্যার অ্যাটাক হয়, এগুলো আমি খুব কমই পাইছি। করাপ্ট তো কখনো হয় নাই, র্যানসমওয়্যার অ্যাটাকের মতো ঘটনাও কখনো ঘটেনি। কিন্তু উইন্ডোজ সার্ভারে এরকম অনেক অনেক, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক এক্সপিরিয়েন্স আছে, যে শেয়ার দিলে ওইগুলো হচ্ছে থাকে না। কারণ হচ্ছে ওই ক্লায়েন্টের পিসিতে যখন হচ্ছে মাউন্ট করে দেওয়া যায়, মাউন্ট করলে তখন হচ্ছে এগুলো ক্লায়েন্ট পিসির যদি কোনোভাবে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড হয়, ওই ফাইলগুলো সার্ভার থেকেও ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু এনএফএস এ এটা কখনোই হয় না। কিন্তু এনএফএস এর হচ্ছে আপনার যদি ব্যর্থতা বলেন, সেটা হচ্ছে এটা উইন্ডোজের কোনো কম্পাইটেবিলিটি নাই। মানে আমি এই যে লিনাক্সে শেয়ার দিব, লিনাক্সেই শুধু মাউন্ট করতে পারবো। লিনাক্স প্লাস হচ্ছে যে ফ্রি বিএসডি, তারপরে হচ্ছে ম্যাকেও পারা যাবে, ম্যাক তো ফ্রি বিএসডি কার্নেল আর ওই ব্যাশ আছে, ম্যাকেও পারা যাবে, বাট হচ্ছে উইন্ডোজের সাথে এটা কম্পাইটেবল না। তো এইটুকুই হচ্ছে আজকে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন আসলে। আহ, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা স্যার, এইটা কতটুকু সিকিউরড? না না, এটা এটা তো ধরেন মানে আপনার এটা কি এনক্রিপ্টেড হতে থাকে? এটা যে কমিউনিকেশনটা হয়, কমিউনিকেশন না, এনক্রিপ্টেড হয়ে থাকে না, এটা তো হচ্ছে আপনি স্টোরেজ হিসেবে অ্যাটাচ করতেছেন।
তো এইটা যেটা হবে কি আর কি, এখানে এনক্রিপশন ইউজ করতে পারবে? না এনক্রিপশন আপনি করলে সেটা আলাদা হিসাব, বাট হচ্ছে এই ডাটাটা কিন্তু হচ্ছে আপনি যেভাবে রাখবেন, যে ডাটা যেভাবে রাখবেন এটা সেভাবেই থাকবে। আচ্ছা, মানে আপনি হচ্ছে স্টোরেজটা আরেকটা অ্যাটাচ জিনিস করলেন। জানতে চাচ্ছি, সেটা জি জি। মানে আমি লিনাক্সে এনক্রিপশনটা অ্যাড করবো কিভাবে, মানে এনক্রিপশনের পুরা ব্যাপারগুলা পুরা সিস্টেমের এনক্রিপশন, যে। মানে আপনার পুরো ফাইল সিস্টেমটাই হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যাবে। হ্যাঁ। এটা হচ্ছে সেটআপ দেওয়ার সময় এটা করে দিতে হয়, সেটআপ দেওয়ার সময়ও করা যায়, পরেও করা যায়। সেটা হচ্ছে কাস্টমাইজ পার্টিশন। ধরেন আমাদের যে পার্টিশনটা আছে অলরেডি, এটা তো আর এনক্রিপ্ট করতে পারবো না। কারণ হচ্ছে, হ্যাঁ পারবো, যেগুলো হচ্ছে এই যে স্ল্যাশ পার্টিশন বাদে অন্য অন্য যেগুলো পার্টিশন থাকে আর কি, যেগুলো ধরেন অ্যাটাচ করা যায়, ওইগুলো এনক্রিপ্ট করা যায়। এনক্রিপ্ট করলে যে অসুবিধাটা হয়, ওই কি যদি আপনি কোনোভাবে মিস করেন, তাহলে এটা সিস্টেমের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আর কোনোভাবে এটাকে ডিক্রিপ্ট করতে পারবেন না। জি। এটা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর পারফরমেন্স তো একটা ইস্যু তো অবশ্যই ম্যাটার করে, কারণ যখনই ইনক্রিপশন ইয়াটা থাকবে পুরোটা হচ্ছে। আর আমি নিজে হচ্ছে মাইক্রোসফটে একবার হচ্ছে ভিকটিম ছিলাম, আমার একটা ড্রাইভ আমি হচ্ছে বিট লকার দিয়ে লক করছি, পরে এটা মানে আনলক করতে গিয়ে ও অনেক হিউজ সময় নিয়েছিল, তো ওই ওই পর্যন্ত হচ্ছে শেষ হয় নাই। পাওয়ার অফ হোক আর যাই হোক একটা কিছু হয়েছিল, সম্ভবত পাওয়ার ফেলার হয়েছে। পাওয়ার ফেলার হওয়াতে সে কিন্তু ডিক্রিপ্ট কমপ্লিটও হয় নাই, আবার হচ্ছে ওই অবস্থাতেই আছে। তো পরবর্তীতে আমরা ওই পাসওয়ার্ডও কিন্তু আমি ভুলি নাই, কিন্তু পাওয়ার ফেলার হয়ে বন্ধ হয়ে গেছে। পরে সিস্টেম যখন রান হয়েছে, আমি আর ওই ড্রাইভটাকে কোনোভাবে ইউজ করতে পারিনি, আমাকে ফরম্যাট করতে হয়েছে। দেখা গেছে ডিক্রিপ্ট হচ্ছে, ডিক্রিপ্ট হওয়ার মাঝপথে গিয়ে বন্ধ হয়েছে। তো এই সিচুয়েশনটা রিকভার করা যায় না, এটা একটা ঝামেলা কিন্তু। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার তো উবুন্টু মানে লিনাক্সের হোস্ট আর কি। তো এর আগেও কোশ্চেনটা করছিলাম, তো মানে আমি পরে পড়তে যে ক্লিয়ার হতে পারিনি আর কি, যে এক আর দুইটা, যে উবুন্টু যদি হোস্ট হয় আর লিনাক্স যদি হোস্ট হয়, সেক্ষেত্রে এক আর দুইটা কিভাবে কি করব। না সেমই তো, আপনি এই যে এখানে যাবেন, ভার্চুয়াল বক্স না ভিএমআর। ভিএমওয়ার আমার। হ্যাঁ এই যে টুলসে যাবেন, আপনি হচ্ছে উবুন্টুতেও কিন্তু এরকম পাবেন, হোস্ট অনলি অ্যাডাপ্টার। একটা হোস্ট অনলি অ্যাডাপ্টার নেবেন, তারপরে যে কোনো ভিএম এর সেটিংসে যাবেন, ইন্টারফেস তো সেম। নেটওয়ার্কে গেলে উবুন্টুতে এরকম না। আচ্ছা স্যার, মানে ভিএম এর কথা বলছেন? আমি তো আপনাকে ভিএম লেভেলে কাজ করতে বলছি, যেমন এই যে এটা আমার কোনো নেটওয়ার্ক অ্যাটাচ করা নাই, আমি এই যে একটা এক নম্বরে এটা করব নেট, দুই নম্বরে এটা করব হচ্ছে হোস্ট অনলি। ভিএম এ তো অটোমেটিক নেট দেওয়া থাকে আর কি। হ্যাঁ একটা একটা হচ্ছে নেট থাকবে আর একটা হচ্ছে হোস্ট অনলি। এটা দেখবেন আপনি উবুন্টুতেও এরকম পাবেন, উইন্ডোজে এটা পাবেন, কারণ এই ইন্টারফেসটা তো ক্রিয়েট হয়। এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস, এটা তো ভার্চুয়াল ইন্টারফেস সব জায়গাতেই ক্রিয়েট হয়। আপনি এটা আগে দেখেন যে এটা উবুন্টুতে পান কিনা, অবশ্যই পাবেন। উবুন্টু নয় স্যার, আমি আসলে কোশ্চেন করতে একটু ইয়ে করছি, ভুল করছি, মানে ভিএম এর ব্যাপারে আর কি। আপনি তো জি মানে ইয়ে দিয়ে করেছেন আর কি, ভার্চুয়াল বক্স দিয়ে করেছেন, আর আমি তো জি। ভিএম দিয়ে করছিলাম আর কি। ভিএমআর দিয়ে করতেছেন এই তো, জি 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 জি। ওইখানেও অসুবিধা নাই। ভিএমআর ভার্সন কত ইউজ করছেন? স্যার মনে হয় 15 সম্ভবত। আচ্ছা আমার এটাও 15, ভার্চুয়াল বক্স 15 আর কি। ওইখানেও অসুবিধা নাই, এটাও হচ্ছে যে আপনি ধরেন এই যে এটা আমার একটা ভিএম, নতুন ভিএম, এই যে একটা অ্যাডাপ্টার বাই ডিফল্ট থাকে, এটা যে নেট করে দিবেন, তারপরে আরেকটা অ্যাডাপ্টার অ্যাড করবেন এখান থেকে গিয়ে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার দিলাম, অ্যাড দিলাম, এই দেখেন আমার এখানে তিনটা হইলো, একটা নেট, একটা হোস্ট অনলি, আরেকটা অ্যাড হয়েছে। তো আমি এইটা ধরেন আমার নাই, এই দুই নাম্বারটা নাই, আমি এইটাকে আমি এই যে হোস্ট অনলি করে দেবো, সিম্পল। ওকে দিয়ে দিবেন।
হয়ে গেল। এখন আমার এই যে তিনটা অ্যাডাপ্টার, একটা হচ্ছে নেট আর দুইটা হচ্ছে হোস্ট অনলি। আর ওইটার যদি এই যে হোস্ট অনলি যদি আপনি ম্যানুয়াল আইপি বসাইতে চান, ওইটাও কিন্তু কনফিগার করতে পারবেন। ওইটা কনফিগার করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে নেটওয়ার্ক এডিটর দিয়ে সার্চ করবেন, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। এটা উবুন্টুতেও আছে। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজে, তো ওইখানে তো আপনি রুট হয়ে রান করবেন, অসুবিধা নাই, শুরু দিয়ে রান করবেন। এই যে এইখানে আসলে এই দেখেন হোস্ট অনলি অ্যাডাপ্টারের যে আইপি সিরিজ কি, আপনি যা দিয়ে দিবেন ওইটাই ডিএসসিপি সার্ভার হিসেবে পাবে, এবং ওইটাই আবার নেটেও আপনি আইপি কনফিগার করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই যে ওইখানেও দেখবেন যে ভিএমনেট 1 ভিএমনেট 8 দুইটা হচ্ছে আছে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। আর যদি তাও না হয়, অসুবিধা কি, আপনার ভিএম তো প্রথমে তো ডিএসসিপি দিয়ে আইপি পাবেই, ওই আইপিটাই আপনি হচ্ছে ম্যানুয়ালি বসাই দিবেন। ওই সিরিজেরই একটা ডিএসসিপি দিয়ে আইপি দিলে কি হবে, সে হচ্ছে মানে লাস্টে যেমন আমি আমি যখন প্রথমে যে ভিএমটা নিলাম ভার্চুয়াল বক্সে, তখন কিন্তু তিন তিন দিয়ে আইপি আসছিল এই যেটা। তো আমি তিন আইপিটা ইউজ করি নাই, আমি একটা হচ্ছে মানে কি বলবো, সিরিজ বজায় রাখার জন্য আমি 105 ইউজ করছি সার্ভারে, আর হচ্ছে ক্লায়েন্টে ইউজ করছি হচ্ছে 110। আমি ম্যানুয়ালি 110টা বসাই দিছি। সেম আপনি যে সিরিজের আইপি পান ওই সিরিজের আইপি ম্যানুয়ালি বসাই দিবেন, তাইলে তো হয়ে গেল। আচ্ছা স্যার। আর কোনো সমস্যা? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে ডেভ স্কেল থেকে আমাকে নক করছিল। তো আমি আপনাদের এর আগেও হচ্ছে বলছিলাম যে আপনাদের হচ্ছে পোর্টালে ঢুকে আপনারা এই কোর্স সম্পর্কে একটু ফিডব্যাক দিবেন। আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ডস করে আমি হচ্ছে পরবর্তীতে আরেকটা ব্যাচ অ্যানাউন্স করব কি করব না, এটা হচ্ছে চিন্তা ভাবনা করতেছি আর কি। স্যার কারণ কোথায় আগামী মাসের প্রথম সপ্তাহে এই কোর্সটা শেষ হয়ে যাবে আপনাদেরটা। ফিডব্যাক কোথায় দিব? ফিডব্যাক ওই যে আপনাদের ডেভ স্কিলের ইউজার প্যানেল পোর্টাল আছে না, ও আচ্ছা আচ্ছা। যেখান থেকে রেজিস্ট্রেশন করছিলেন, পেমেন্ট করছেন যে জায়গাতে, ওইটাতে ডেভ স্কিলে। ঠিক আছে ঠিক আছে। ওইখানে আপনারা ঢুকে আপনাদের ভালো মন্দ যা ইচ্ছা আপনারা আপনাদের, আমি কোনো ইনফ্লুয়েন্স করব না, বাট আপনাদের ফিডব্যাক যদি মানে এভারেজ সব মিলে ভালো আসে, তাহলে আমি হয়তো পরবর্তীতে আরেকটা ব্যাচ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে হচ্ছে অ্যানাউন্স করব। আর যদি খারাপ আসে তাহলে আমি আর অ্যানাউন্সই করবো না, এই কোর্সটা শেষ, আপনাদেরটাই শেষ। তো এই ফিডব্যাক গুলো যেহেতু আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি, আর কয়েকটা ক্লাস আছে, তো আপনারা একটু দিয়ে দিয়েন আর কি। মানে আমাকে বলছে পরবর্তী ব্যাচ অ্যানাউন্স করার কথা, আমি বলছি এই ব্যাচ শেষ হবে, ওনাদের ফিডব্যাক কি আসে তার উপর ডিপেন্ডস করে আমি জানুয়ারি ফেব্রুয়ারির আগে নতুন ব্যাচ শুরু করব না। আচ্ছা, আমার দিক থেকে শেষ, এখন আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে শেষ করে দিব। আচ্ছা, আজকে যেহেতু পরীক্ষাটা হলো না, আগামী বুধবারে হবে, কিন্তু বুধবারে আমরা হচ্ছে শিডিউল টাইমে ক্লাস শুরু করে দিব। ক্লাস হবে, ক্লাসের শেষে হচ্ছে নিব, কারণ হচ্ছে তাছাড়া হচ্ছে আর কোনো ক্লাস হবে না। ওই আস্তে আস্তে সবাই 9টা বাজায় দিবে, পরীক্ষা নিতে নিতে 10টা বেজে যাবে শেষে গিয়ে, নাকি প্রথমে পরীক্ষা নিয়ে শেষে ক্লাস হবে, আপনাদের কোনটা সুবিধা? স্যার শেষে পরীক্ষা নিলে ভালো হয়। তাহলে ধরেন হচ্ছে 10:30টা থেকে পরীক্ষা নেই, জি স্যার। 8:30 থেকে ক্লাসে আসবেন, ক্লাস হবে, আর হচ্ছে পরীক্ষাটা হবে হচ্ছে 10:30 থেকে। আর দেখি আগামী দিন আপনারা যে যে বস বলছেন এটা এটা আমি কভার করতে পারি কিনা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে। ওকে স্যার।